JK. আচ্ছা তাই, তাহলে বরং মেরেই ফেলি বলে জাংকুক তেকে কোলে তুলে রুমে নিয়ে গেল। খাটে শুয়ে দিয়ে বলল, তে আজ আর পারলাম না। মানে? না কিছু না বলে জাংকুক তের উপরে নিজের শরীরের ভর ছেড়ে দিল। তের গাল নিজের দুই হাত দিয়ে আঁকড়ে ধরল। তের চোখ জোড়া বন্ধ, ঠোঁটো কাঁপছে। আজ কতদিন পরে ভালোবাসার মানুষটার ছোঁয়া পাচ্ছে তে। জাংকুক তের ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়ার মাঝে নিয়ে নিল। সকালে আজদের ঘুম একটু দেরি করেই ভাঙল। চোখ খুলে নিজেকে জাংকুকের সাথে লেপ্টে থাকা অবস্থায় পেলতে আজও খুব খুশি। ভালোবাসার মানুষটাকে অনেক দিন পরে নিজের করে পেয়েছে। আর গত রাতে জাংকুকের ছোঁয়ায় কোনো ব্যথা পায়নি তে, বরং পেয়েছে শুধুই ভালোবাসা। জাংকুক বোধহয় এই প্রথম তার কামনার তাড়না ছাড়াও তেকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিল। তে জাংকুকের দিকে তাকিয়ে আছে মুগ্ধ নজরে। তখনই জাংকুক চোখ খুলে তাকালো। জাংকুকের আচমকা জেগে যাওয়ায় তে চট করে বুকের কাপড় টেনে বসে পড়ল। হঠাৎ দরজায় নখ হাতে তে কেঁপে উঠল। আরে চিল, সবসময় এত কাঁপাকাঁপি কেন বলো তো তোমার? রিল্যাক্স তে, আমি দেখছি। জাংকুক শরীরে টাওয়াল জড়িয়ে দরজা খুলতে গেল। তে এই ফাঁকে ওয়াশরুমে চলে গেল। জাংকুক দরজা খুলে দেখলো জিংসু 32 পাটি দাঁত বের করে হাসছে। হো তুই বল, কি হয়েছে? আরে আরে তা বলা পড়া, তা বল তো জাংকুক, কি কি হলো? হোয়াট? নাথিং, দেখি সাইড দা, আমি ভেতরে ঢুকবো বলেই জিংসু ভেতরে চলে এলো। এই কি চাস তুই? আরে আরে রুম খালি কেন? ভাবি কোথায়? আরে আজব তো, ছেলে মানুষে কেন করছিস জিংসু? যা এখান থেকে। আরে দোস্ত এমন করিস কেন? যাবো যাবো, বলতো কটা বাজে? 8টা। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? বের হবি কখন তুই? আমি আর রেডি হয়ে আসছি, তুই যা তো এখন। ধুর, ভাল লাগে না। কেন ভালো লাগে না? ভাবলাম তোরে আর ভাবির একটু লজ্জায় ফেলবো, বাট এখন তো দেখি ফানি ম্যান। সর এখান থেকে, শকুনের দোয়ায় গরু মরে না, বুঝলি? ধুর শালা, আমার পোড়া কপাল বলে জিংসু মুড অফ করে বের হতে গিয়ে ওর পায়ে জাংকুকের কাপড় বাঁধলো। আরে এটা তো, এই জিংসু রুম থেকে বের হবি তুই? দোস্ত, শকুনের দোয়ায় গরু মরে, যাবি তুই? যাবো যাবো, আগে বলতো কেমন কাটলো রাতটা? এই রাত তোমার ও সরি সরি, এই রাত তোর আর ভাবি। শয়তান, দূর হবি। কিছুক্ষণ পরে তে পড়েছে আরেক ঝামেলায়। সে তো তাড়াহুড়োয় কোনো ড্রেসই আনেনি, কি করবে সে? গোসল করে টাওয়ালটা নায়িকাদের মতো পেঁচিয়ে নিল। ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করলো তে। জাংকুককে খুঁজছে সে, না তাকে দেখা যাচ্ছে না। তে এবার পা টিপে টিপে বের হলো। দ্রুত ব্যাগ খুলে কাপড় বের করে উঠে দাঁড়াতেই জাংকুক বারান্দা থেকে রুমে এলো। জাংকুক তেকে দেখে বাঁকা হাসছে, আর তে তো নানান বাহানায় নিজেকে ঢাকছে। টাওয়ালটা দিয়ে হাঁটু ঢাকার চেষ্টা করছে সে অনবরত। তাই তে, এত টানাটানি করো না, খুলে পড়ে যাবে তো। তে চোখ বড় বড় করে পেছন ফিরে দাঁড়ালো। হয়েছে তে, আর লজ্জা পেতে হবে না। যাও ড্রেস পরে আসো, তারপরে আমি ওয়াশরুমে যাব। কুইক। নাস্তা খেতে চারজনে বসলো এক রেস্টুরেন্টে। হোটেলের বারান্দা থেকে কত কিছুই না দেখা যায়। দেখেছিলেন ভাইয়া? যারা বান্দরবন শহরের খুব কাছে থাকতে চায় তাদের জন্য হোটেল হিলটন হতে পারে আদর্শ জায়গা। জিংসু ওয়েক ডান। আমি অলওয়েজ বেস্ট কাজই করি। তুই তো প্রথমে পাত্তাই দিচ্ছিলি না, এখন দিলাম। পছন্দ হয়নি? হয়েছে, বেটার। সকালে নাস্তা সেরে চারজন বের হলো ঘুরতে। তাদের প্রথম গন্তব্য স্বর্ণ মন্দির। সকাল 10টায় গাড়ি নিয়ে বের হলো সবাই স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। স্বর্ণ মন্দির ঘুরে দুপুরে ওখানে খাবার খেয়েছে সবাই। দুপুর 2টা নাগাদ গেল মেঘালয়। মেঘালয় লেকের উপরে 2টি ঝুলন্ত ব্রিজ রয়েছে। টেকুক সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলল। এর জায়গাটা অনেক পছন্দ হয়েছে। একা একাই ঘুরে বেড়াচ্ছে সে। তে
হুম, একা একা হাঁটছো কেন? বলে জাঙ্কুকের হাত ধরলো। দুজনে একে অপরের হাত ধরে ঘুরলো। এক এক করে সব জায়গায় ঘুরলো তারা। জাঙ্কুক থেকে সাফারি পার্ক, চিড়িয়াখানা, চা বাগান, কেবল কারো প্যাডেল বোট সব ঘোরালো। মেঘলা ভ্রমণ শেষ হলো 5টায়। এরপরে তারা যাবে জাঙ্কুকের প্রিয় নীলাচলে। বান্দরবন জেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র। বান্দরবন ভ্রমণে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের নাম এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র থেকে সাঙ্গু নদী এবং দূরের বান্দরবান শহর দেখা যায়। এছাড়াও এখানে সব ঋতুতেই হাত বাড়িয়ে মেঘ ছোঁয়া যায়। আর সেই মেঘই ছুঁয়ে ছুঁয়ে দেখছে তে যেন মুগ্ধ এখানে এসে। নীলাচলের অপর সৌন্দর্যময় পরিবেশের মাঝে তে মিশে যাচ্ছে। তের পরনেও আজ নীল রঙের লং ফ্রক। তেকে যে প্রকৃতি কন্যা লাগছে প্রকৃতির মাঝে। জাঙ্কুক এরই মাঝে তের কিছু ছবি ক্যামেরা বন্দি করে নিয়েছে। এখন সূর্য অস্ত যাবার পালা। তে দাঁড়িয়ে আছে নীলাচল থেকে সূর্য অস্ত যাবার মনোরম দৃশ্য উপভোগ করবে বলে। তখনই নিজের হাতে কারোর স্পর্শ পেল। কেমন লাগছে তে? যেদিকে দু চোখ যায় সেদিকে সবুজ ও নীল আকাশের হাতছানি। চারিপাশে সবুজ পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে দূর দূরান্তে। কতই না সুন্দর। বলেছিলাম না আমার অনেক পছন্দের জায়গা এটাতে। এখন তো বর্ষাকাল চলে গেছে। নীলাচলের সৌন্দর্যে ভিন্নতা এনে দেয় বর্ষা মৌসুমে। এই সময় কখনো রোদ্দুর তো কখনো বৃষ্টির পরশ। আমাদের মতো ভ্রমণ পিয়াসুদের মনে স্বর্গীয় অনুভূতি জাগে। তাই ওদিকে তাকাওতে সূর্য অস্ত যাচ্ছে। তে খুব মুগ্ধ নয়নে সূর্য অস্ত যাবার দৃশ্য দেখছে। জিংসু পেছনের থেকে প্রকৃতির এই অপরূপ দৃশ্য সহ টেকুকের হাত ধরে দাঁড়িয়ে থাকা মোমেন্ট ক্যামেরা বন্দি করে নিল। আচ্ছা, এখানে আর কি কি আছে? ঝুলন্ত নীলা নিহারিকা ও ভ্যালেন্টাইন পয়েন্ট নামে কিছু স্পট আছে। কাল আবার ঘুরবো। এখন চলো রিসোর্টে যাই। ঠিক আছে, চলুন। সবাই মিলে চেক ইন করলো নীলাচল নিরাসরি রিসোর্টে। তে রিসোর্টের ভিতরে ঢুকে অবাক নজরে দেখছে। অনেক সুন্দর রিসোর্টটা। দুই কাপল দুইটা বিলাসবহুল রুম নিল। জাঙ্কুক রুমে ঢুকেই দেখতে পেল তার বউ ফুলদানির ফুলের মাঝে ডুবে আছে। কি করছো তে? দেখুন কি ফ্রেশ ফুলগুলো। তের কাছে এসে পেছন থেকে দেখে জড়িয়ে ধরলো জাঙ্কুক। আচ্ছা তে, একসাথে শাওয়ার নেবো চলো। কি? জি। না না। কেন? না মানে এমনি। এসব বললে তো শুনবো না ম্যাডাম। জাঙ্কুক এবার থেকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে নীলাচলের অপর সৌন্দর্য উপভোগ করছে। আজ ভরা পূর্ণিমা রাত। আজকের রাতটা নীলাচলে উপভোগ করবার জন্যই দিনক্ষণ হিসাব করে এসেছে জাঙ্কুক আর জিংসু। কারণ এমন একটা জ্যোৎস্না রাতে নীলাচলের সৌন্দর্য দেখা না হলে নীলাচলের সৌন্দর্য অবলোকনে অপূর্ণতায় রয়ে যেত। আর এখন তো তারা একা নয়, বরং তাদের জীবন সঙ্গীরাও তাদের পাশে আছে। তে পেছনে এসে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের সামনে যাবে যে এই সাহসটা তের নেই। লজ্জায় তো সে চোখই তুলতে পারছে না। ওখানে দাঁড়িয়ে না থেকে আমার কাছে এসোতে। কি হলো, এসো। উফ, এই লাজুকলতাকে নিয়ে আমি কোথায় যাব? আসোতে। তে আজ ভরা পূর্ণিমা রাত। একদিকে ভরা পূর্ণিমা, তার উপরে আমরা নীলাচলে। বলেছিলাম না, রাতে পাহাড়ের কোলে মেঘেরা ঘুমিয়ে পড়া, নীরব প্রকৃতিতে বাতাসের তোড়ে কলপাতায় ফরফর শব্দ, ঝিঝি তক্ষক সহ নানা পতঙ্গের ছন্দবন্ধ সুর, খানিকটা অন্ধকার, খানিকটা নীরবতা, চাঁদ তারা মেঘের সঙ্গে রাত। তে ফিল করতে পারছো এসব? হ্যাঁ, স্পষ্টভাবে। এই কারণে রিসোর্টের এই রুমটাই নিলাম। এর আগেও এসেছি এখানে বন্ধুদের সাথে, একা থেকেছি রাতে। আজ তুমি আছো তে। আমার রাতটা স্পেশাল করবার দায়িত্ব কিন্তু তোমার। জি হ্যাঁ, আমার এই রাতকে স্পেশাল করবে তো তে। কিন্তু তার জানা নেই যে তার স্বামীকে কিভাবে সে খুশি রাখবে। রাতের ডিনারের সময় সবাই এক হলো। কিছুক্ষণ সবাই আড্ডা দিয়ে যে যার রুমে গেল। জিংসু আর রোজ তো আড্ডায় ভরপুর, সাথে রোমান্স। তে ভেবে পাচ্ছে না কি করবে সে তার স্বামীর জন্য। রোজকে জিজ্ঞাসা করতে চেয়েছিল, তবে লজ্জায় বলতে পারেনি।
রাত বাজে 1টা। জাঙ্কুক প্রচুর সিগারেট টানে। এই তো বর্তমানে 4টা শেষ করলো। তে আমি সিগারেট টেনে সেই মুখে তোমাকে কিস করলে তোমার খারাপ লাগে না? বমি এসে যায়। বাধা দেও না কেন? সে অধিকার যে নেই। আর বাধা দিল বুঝি আমি শুনতাম। এনিওয়ে, কি ভাবলে? কি নিয়ে? কি করবে এখন আমার জন্য? আমি অনেক ভেবেছি। তারপর? কিছুই পাইনি। তের চোখে পানি টলমল করছে। এই, তুমি কান্নাকাটি করবে না। যাও, গতকাল রাতে যে ড্রেসটা লুকিয়ে রেখেছিলে ওটা পরে নাও। কি? কিন্তু? কোনো কিন্তু না। আমি জানিয়েছিলাম ওটা দিতে। ছি, ওই কাপড় পরা না পরা তো একই। এসব নায়িকাদের জামা, আর এসব ফিল্মে পড়ে। আমি কি নায়িকা? তুমি জিয়ন জাংকুকের রাতের নায়িকা। তাড়াতাড়ি যাও আর পরে আসো। তে মাথা নিচু করে ভেতরে চলে গেল। রাত 1:30-এ জাংকুক রুমে এলো। রুমে এসে তেকে দেখে হেসে দিল। তে নাইটির সাথে ম্যাচিং করে ব্ল্যাক পায়জামা আর ওড়না পরেছে। হেই। জি? কি হাল করেছো নিজের? কেন? এটা তো মানে এটা আগের টুকরো কাপড় ছিল, আর এখন আমি পুরো জামা বানিয়ে দিয়েছি। বানিয়েছো তো রণবীর সিংয়ের মতো। হাউ ফানিতে। হ্যাঁ? জাঙ্কুক হেসেই যাচ্ছে। ওর হাসি যেন থামছেই না। তে নিজেকে কেমন যেন জোকার মনে হলো। এবার তে কেঁদেই দিল। তে উফ, তে কাঁদছো কেন? আজব তো। আচ্ছা সরি। তে সরি তো বললাম, প্লিজ কেঁদো না। জাঙ্কুকের চোখের পানি মুছে তের কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিল। জাঙ্কুকের গাল দিয়ে হাত ধরে তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। 5 মিনিট ওভাবে ছিল তারা। এরপরে জাঙ্কুকের ওড়নাটা ফেলে দিয়ে তেকে নিয়ে খাটে শুয়ে পড়ল। এরপর আজকাল জিমিনের মন মেজাজ ভালো না। কি করবে সে? যেদিন থেকে সুগা জেনেছে যে জিমিন সন্তান সম্ভবা, সেদিন থেকে ওকে কোনো কাজই করতে দেয় না সুগা। আরও বাসায় না থাকলে তার পার্সোনাল সেক্রেটারি ইয়নমিন তাকে কোনো কাজই করতে দেয় না। জিমিন কিছু করতে গেলে ইয়নমিন তার বাবাকে ফোন করে বলে দেয়। জিমিনের ফোনটা বেজে উঠল। হ্যালো। আমার বউটা কি করছে? তোমার মাথা। তাই নাকি? কি হয়েছে ম্যাডাম? আমার বাবুদের আম্মুটার মন খারাপ কেন? তো আর কি হবে বলো তো সুগা? কোনো কাজ নেই, সারাদিন খাও আর ঘুমাও। ইদানিং তো তোমার মেয়েও নিজের কাজ নিজে করে, আমায় ডাকেও না। আজকাল আর তোমাদের আমাকে প্রয়োজনই নেই। বুঝলাম। ম্যাডাম অনেক রাগ করেছে। অনেক। তা তো বুঝতেই পারছি। আচ্ছা ম্যাডাম, কেমন হবে বলুন তো যদি আজ বিকেলবেলা বাসায় ফিরে ইয়নমিন আর আপনাকে নিয়ে ঘুরতে যাই? সত্যি সুগা? বলো কোথায় যাবে? আচ্ছা তুমি আগে বাসায় ফেরো, তারপরে ভেবে বলছি। ওকে সোনা। 1 মাস পার হয়ে গেল। তেকুং জিনসা রোজ মিলে বড় একটা ট্যুর দিয়ে বাসায় ফিরে এসেছে। সমস্ত জায়গা ঘুরেছে তারা। তের মনে হয়েছে এটা তার জীবনের শ্রেষ্ঠ সময়। জাংকুক তাকে এত এত ভালোবাসা দিয়েছে, সারাটাক্ষণ ওর পাশে পাশে থেকেছে, কখন কি লাগে সব দিক খেয়াল রেখেছে। বাসায় ফেরার পর থেকে জাংকুক আবারও ব্যস্ত হয়ে পড়েছে নিজের কাজে আর তে নিজের সংসারে। আর এরই মাঝেই জিমিনের দ্বিতীয়বার মা হওয়ার খবরটাও সবাই জেনে যায়। এর মাঝে আরও একটি বড় ঘটনা ঘটে গেছে। সেটা হলো লিসার বিয়ে ঠিক হয়ে গেছে। আর ও যাকে ভালোবাসতো তার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। ওর সাথে একজনের সম্পর্ক ছিল প্রেমের, আর সেটা কেউই জানতো না। তেকে লিসা একবার বলেছিল। তে খুব খুশি হয় যে ওই ছেলেটার সাথে আজ লিসার বিয়ের পাকা কথা ঠিক হলো। সামনের সপ্তাহ থেকে বিয়ের আয়োজন। আজ লিসার গায়ে হলুদ। সমস্ত বাড়ি জুড়ে খুশির আমেজ। তের খুশিটা যেন একটু বেশি। আর তার কারণ হলো তের মাঝে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। হ্যাঁ, তে প্রেগনেন্ট। আজকে জানতে পারলো যে সে মা হতে চলেছে। কতই না খুশি সে। এবার নিশ্চয়ই জাংকুক তাকে ভালোবাসবে, কারণ তার সন্তানের মা হবে সে। ভালো না বেশে থাকা যায়? তের শরীরটা কয়েকদিন থেকেই দুর্বল লাগছিল। বিয়ের আয়োজনে সে ঠিকভাবে কোনো কাজও করতে পারছিল না। রোজার জিমিন বিষয়টা বুঝতে পেরে
তাকে প্লেগানিউজ এনে দেয় এবং টেস্ট করতে বলে। তে কাপা কাপা হাতে টেস্ট করে জানতে পারে যে সে মা হবে। জাংকুকে বলার অপেক্ষায় সে, তবে সুযোগই হচ্ছে না। জাংকুক, জিনসু, নামজুন, সুগা সবাই যে ব্যস্ত লিসার বিয়ের আয়োজনে। জাংকুক সিগারেট খাচ্ছে আর ফোনে কোনো একজনের সঙ্গে কথা বলছে। এরই মাঝে তে রুমে আসলো। তেকে দেখেই জাংকুক ফোন আর সিগারেট ফেলে তের কাছে আসে। হলুদ সিল্কের এক শাড়ি পরেছে তে, তাকে যে অপরূপা লাগছে। জাংকুক দেখে যে নিজেকে কন্ট্রোল করতেই পারছে না। তের কাছে গিয়ে কমর জড়িয়ে ধরে তেকে নিজের কাছে টেনে নিল। বাহ, জিয়ন জাংকুকে পাগল করার ভালোই ধান্দা শুরু করেছো তুমি তে। মানে কিছু না। আচ্ছা তে, তোমার এই কাঁপাকাঁপি কবে থেকে যাবে বলো তো? জানি না। তা জানবে কেন? শুধু জাংকুকে পাগল করতেই জানো। বলে জাংকুকে ঠোঁট জোড়া দখল করে নিল। সিগারেট খাওয়া মুখে আজ এই চুমুতে নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি বমি করে দেবে। তে যে এখন মা হতে চলেছে, এসব কি তার সাথে যায়? না, যায় না। তবে জাংকুক সেটা তো বুঝলো না। অনেক বড় তো তের ঠোঁট চুষেই যাচ্ছে। তের এবার দম আটকে যাওয়ার উপক্রম। এমন অবস্থায় বমি করলে লজ্জায় মাটিতে এসে মিশে যাবে। উপায় না পেয়ে জাংকুকে এক ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল তে, আর বমি করে দিল। জাংকুক বিষয়টা দেখে অবাকের চরম পর্যায়। বিষয়টা তার কাছে বড্ড অপমানিত লাগলো। হঠাৎ করে তে বাহিরে এলো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। জাংকুক দেখে দেখছে। এবার তার নজর গেল তের কোমরে। তের পেটটা বের হয়ে আছে। তারপরে নজর পড়লো তের হাতে। চিকন হাতের ব্লাউজ পরেছে তে। জাংকুকের রাগ জানে এবার মাথায় উঠে গেল। বাড়িতে কত শত মেহমান। লিসা, জাংকুক, জিমিন, সুগা সবার বন্ধু বান্ধবী তো এসেছে বাসায়। এর মাঝে তের এমন সাজ। জাংকুক ভাবছে ওর কি কোনো দিকে খেয়াল নেই, নাকি নিজের শরীর পরপুরুষকে দেখাতে চাইছে তে। জাংকুক এবার তের কাছে আসতেই রুমে রোজ আসলো। এই তে, তুমি এখানে কি করছো বলো তো? জিমিন আপু ডাকছে তো, চলো সবাই ছবি উঠাবো। বলে এক প্রকার তের হাত টেনে নিয়ে গেল রোজ। জাংকুক কিছু বলার সুযোগই পেল না। তবে রাগ তার 100-100। জাংকুক তে আর রোজের দিকে এক নজরে তাকিয়ে আছে। সুকার সাথে কত হেসে হেসে না কথা বলছে তে। সুকাই লিসার বন্ধু। জাংকুকের সাথে তো এত হেসে হেসে কথা বলে না, বরং ওর কাছে আসতে তে কাঁপতে থাকে। আর পেট বের করে শাড়ি আর চিকন হাতের ব্লাউজ পরার মতো এত বড় একটা অপরাধ করেও কি সুন্দর হাসছে সে। ওর প্রচুর রাগ হচ্ছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক সুন্দর লাগছে ভাবি। ধন্যবাদ। ওয়েলকাম। ভাবি, আমি লিসার কাছে আপনার অনেক কথা শুনেছি। আপনাদের বিয়েতে আসা হয়েছিল না আমার, আসলে একটা কাজ ছিল তো তাই আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ভাই আপনি থাকুন, আমি লিসাপুর কাছে যাই। তে যেতে নিলেই ধাক্কা খেলো এক বয়স্ক মহিলার সাথে। সে আর কেউ না, সিওক জিন। হ্যাঁ, সিওক জিন। লিসা তাকে আসতে বলেছে। আই এম রিয়েলি সরি আন্টি। ইটস ওকে। তুমি কে? আমি তে। ও, জাংকুকের বউ? জি। সিওক জিন সাথে সাথেই তেকে জড়িয়ে ধরলো। তারপর ব্যাগ থেকে একটা গয়নার বাক্স বের করে তের হাতে দিল। এটা কি, আর আমায় কেন দিচ্ছেন আন্টি? জিনকে দেখে জাংকুকের মাথায় যেন রক্ত উঠে গেছে। তার উপরে এর সাথে ওনার এত আদিক্ষেতা যেন জাংকুকের মনকে আরো বেশি তুলছে। ওর আর সহ্য হলো না। ঘট ঘট করে নিজের স্থান পরিত্যাগ করলো। নাও বৌমা, এটা তোমার জন্য এনেছি। আমি তোমার শাশুড়ি মা। না না, দুঃখিত আন্টি, আমি এটা নিতে পারবো না, প্লিজ ক্ষমা করবেন আমায়। তে আর কিছু না বলে ওখান থেকে সাথে সাথেই দূরে সরে এলো। জাংকুকের মাথায় যেন রক্ত উঠে গেছে রাগে। ও খেয়াল করেছিল যে গত কয়েকদিন থেকেই তে ওর থেকে দূরে দূরে থেকেছে। কিছু জিজ্ঞেস করলেই বলতো যে তের শরীরটা খারাপ। ও, তাহলে এ কারণেই তে গত কয়েকদিন আমার থেকে দূরে দূরে থেকেছে। কারণ পরিষ্কার, তের এখন চোখ ফুটে গেছে। তেও বাকি মেয়েদের মতোই, তে এখন অন্য পুরুষ চাই। তাই তো আজ ওই ছেলের সাথে এত হেসে হেসে কথা বললো তে। আর সিওক জিন, ওনার সাথে তের এত খাতির। বাহ, নিশ্চয় তের সাথে ওনার আগে থেকে পরিচয় আছে। এর মানে উনি তাকে এসব শিখিয়েছে। ফোন করে ফেলবো আমি তোমার তে।
তোমার উপর শুধুমাত্র আমার অধিকার, আমার অধিকার। সেই তুমি নাকি সেজে গুজে অন্য পুরুষের মন ভোলাচ্ছ। তে, আজ আমি তোমাকে ছাড়বো না তে। জাঙ্কুক নিজের মনে এসব বলছিল। হঠাৎ করে তার পাশ দিয়ে তেলিসা রুমের দিকে যাচ্ছিল, আর তখনই জাঙ্কুকের হাত টেনে ধরে ভেতরে নিয়ে গেল। কে কে? আই এম জেকে। কেন বলো তো? অন্য কাউকে আশা করেছিল বুঝি? না না, আসলে আচমকাই। তেকে আর কিছু বলতে না দিয়ে দরজা আটকিয়ে তেকে দেওয়ালের সাথে চেপে ধরল জাঙ্কুক। আমার লাগছে, ছাড়ুন প্লিজ। এখন আর আমার ছোঁয়া কিস করা ভালো লাগে না তোমার, তাই না তে? মানে বলো না তে, লাগে না তো? হ্যাঁ, ভালো লাগে না তো? আগে তো লাগতো, কিছুই বলতে না তে। আর এখন ধাক্কাও দাও, বমিও করো। সরি, আসলে তখন কি ভেবেছিলে তে? আমি ভুলে যাব তখনকার বিষয়টা? না না, আপনি ভুল বুঝছেন, আমি বোঝাচ্ছি। আসলে চুপ, একদম চুপ তে। বাড়তি একটা কথাও বলবে না। আমার কথার উত্তর দাও। আমার ছোঁয়া ভালো লাগে না? তাহলে কি অন্য পুরুষের ছোঁয়া মনে ধরেছে? ছি ছি, এসব কি বলছেন কি আপনি? আরে কিসের ছি, বলো না তে। জামিট, চুপ করে আছো কেন? বলো তে, কোন সাহসে তখন আমাকে ধাক্কা দিয়ে চলে গেলে তুমি? বমিও করে দিলে। এভাবে আমাকে অপমান করার সাহস তোমায় কে দিয়েছে তে? তের চোখ থেকে এবার টপ টপ করে পানি পড়ছে। এমনি তার শরীরটা ভীষণ দুর্বল। খারাপ লাগে? হ্যাঁ, বলতে। আমার ছোঁয়া খারাপ লাগে খুব, তাই না? বলো, খুব খারাপ লাগে। কাঁদছো কেন তে? ন্যাকা কান্না একদম কাঁদবে না আমার সামনে। খারাপ লাগলে কিচ্ছু করার নেই তে। আই ডোন্ট কেয়ার, বুঝেছো? আই ডোন্ট কেয়ার। জাঙ্কুক তেকে ধাক্কা মেরে স্কাউচের উপরে ফেলে দিল। তে উঠতে গেলেই জাঙ্কুক তার দুই হাত চেপে খাটের সাথে মিশিয়ে ফেলল। প্লিজ ছেড়ে দিন, আমার শরীরটা ভালো না। কি হয়েছে তোমার শরীরে? বলো, কি হয়েছে? আচ্ছা তে, শাড়িটা খোলো তো, দেখি একটু। না প্লিজ তে। জাঙ্কুক এবার তের ব্লাউজের উপর হাত বুলালো। কি টাইপের ব্লাউজ পরেছো তুমি এটাতে? সম্পূর্ণ হাত দেখা যাচ্ছে। ও, তোমার হাত জোড়া কতটা ধবধবে ফর্সা সেটা তুমি বাহিরের পুরুষকে দেখাতে চাও বুঝি? কি বলছেন কি এসব? আমার শাড়ির ব্লাউজ বানানো হয়নি, তাই তো বড় আপু এটা আমাকে পরতে দিয়েছে। বাহ, পরতে দেবে আর তুমি পরে নেবে? তার উপরে এটা পরে সবার সামনে ঘুরে বেড়াচ্ছ তে? উফ, সরি সরি, তোমাকে এত কথা বলার কোনো মানেই হয় না। এখন তো শুধু। জাঙ্কুকে এবার তে শাড়িটা সরিয়ে ওর পেটে হাত দিল। আচ্ছা তে, এই পেটটা কাকে কাকে দেখিয়েছে এতক্ষণে বলো তো? কি বলছেন কি এসব? আমি ইচ্ছে করে। উস, একটা কথা বলবে না? জাঙ্কুক তের উপর থেকে একটু উঠে স্কাউচের উপরে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করলো। সিগারেটটা ধরিয়ে এক টান দিয়ে তের মুখের কাছে ধোঁয়া ছাড়লো। তে মুখ সরিয়ে নিল ওয়াক ওয়াক করে। বমি আসছে তার চেয়ে। জাঙ্কুক এবার ব্যাকা হাসলো। আগে সিগারেট খাওয়ার ঠোঁটে চুমু খেতে প্রবলেম হতো না, আর এখন বমি আসে। গুড। জাঙ্কুক তের পেটে হাত বুলিয়ে বলল, হ্যাঁ, ঠিক এই জায়গাটুকুই দেখা যাচ্ছিল। জাঙ্কুক এবার তের পেটের সেই জায়গার উপরে জ্বলন্ত সিগারেট চেপে ধরলো। হে আল্লাহ, রক্ষা করো আমাকে এই সাইকোর হাত থেকে। কি করেছেন কি আপনি? মরে যাবো যে আমি। দয়া করে ছাড়ুন, আল্লাহ গো, রক্ষা করো আমাকে। আল্লাহ, এই যন্ত্রণা যে আমি নিতে পারছি না। উস, কি করছো কি তুমি তে? বাড়িতে মেহমান যে, জানাতে চাও সবাইকে যে সাইকো জাঙ্কুক তোমাকে কিভাবে টর্চার করেছে? তে এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচুর যন্ত্রণা হচ্ছে তার। আর জাঙ্কুকের পেটের একটা জায়গায় সিগারেট দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খানতে হয়নি। যেটুকু পেট দেখা যাচ্ছিল, শাড়ি সরিয়ে সেটুকু জায়গায় এক এক করে ছ্যাঁকা দিল। তে আর সহ্য করতে না পেরে চাপা আর্তনাদ করে চটপট করছে সে। কষ্ট হচ্ছে না খুব তে? হবে, আরো কষ্ট হবে। এটা তোমার শাস্তিতে। তুমি চিৎকার করে কেঁদে কেঁদে মরবে আজ। জাঙ্কুক এবার সিগারেটটা ফেলেতে কাছে এলো। তে শাড়ির আঁচলটা সরিয়ে ব্লাউজটা টেনে খুলে ফেললো। জাঙ্কুকের ডান হাতের বাহুতে কিছুক্ষণ হাত বুলিয়ে হঠাৎই কামড় বসিয়ে দিল। তের জানটা যেন বের হয়ে গেল যন্ত্রণায়। চিৎকার যে দেবে তারও শক্তি নেই, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাছে তে। তের দুই হাতের বাহুতে এভাবে
অসংখ্য কামড় বসালো জাঙ্কুক। তে একসময় সেন্সলেস হয়ে গেল যন্ত্রণায়। তে নিজের রুমে শুয়ে কাঁদছে। কিছুক্ষণ আগেই লিসার গায়ে হলুদ শেষ হয়েছে। তে কোনো রকমে সেখানে উপস্থিত ছিল। জিমিন বারবার জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, তবে তে একটিবারের জন্য কিছু বলেনি। জাঙ্কুক তখন প্রচন্ড গিল্টি ফিল করছিল। বড্ড অপরাধী মনে হচ্ছিল তার। তেকে এভাবে সে আঘাত করতে চায়নি, তবে ভুলবশত রাগের মাথায় করে ফেলেছে। তে শাড়ি ব্লাউজ সব পরিবর্তন করে উপস্থিত হয়েছিল হলুদ অনুষ্ঠানে। তাই তো ভেতরের আঘাত কেউ বুঝেইনি। তের জীবনে আজ যতটাই না সুখের দিন ছিল, ততটাই কষ্টেরও দিন ছিল। আর আজ এই কষ্ট তাকে জাঙ্কুক ফিল করিয়েছে। জাঙ্কুক এবার রুমে আসে। তেকে গুটিসুটি হয়ে শুয়ে থাকা দেখে ভেতরটা তার ছারখার হয়ে যাচ্ছে। ইস, রাগের মাথায় কতই না অত্যাচার করেছে সে। তের কাছে গেল জাঙ্কুক। তেকে ধরতেই তে ধরপড়িয়ে উঠে বসলো। প্লিজ প্লিজ আর মারবেন না আমাকে, প্লিজ, আমি আর নিতে পারবো না, আমি মরেই যাব, প্লিজ ক্ষমা করে দিন। আমি সত্যি বলছি, আমি কখনো আমার শাড়ি ব্লাউজ আরে পরবোই না, আমি জীবনে পরবো না, এই সত্যি বলছি, কসম করে বলছি, আমি আর এমন শাড়ি ব্লাউজ কখনো পরবো না। আর আর ছেলেদের সঙ্গে আমি তো কখনো কোনো ছেলের সঙ্গে কথা তো দূরে থাক, আমি তাকাবো না। দয়া করে আমার জীবন বেকার দিন, আমাকে মারবেন না প্লিজ। প্লিজ প্লিজ মাফ করে দিন, আমাকে ছোঁবেন না প্লিজ, আমাকে আঘাত দেবেন না প্লিজ। জাঙ্কুকের চোখটা যে এবার অজান্তেই ছলছল করে উঠল। ঝাপটে থেকে জড়িয়ে ধরলো জাঙ্কুক। চোখ থেকে টপ টপ করে পানি পড়লো। আশ্চর্য, জাঙ্কুকের চোখে পানি। সে কত বছর পরে এই মেয়েটার জন্য তার চোখে পানি আসলো। তাড়াতাড়ি করে পানিটা মুছে নিল। সে চায় না যে জাঙ্কুকের চোখের পানি দেখুক। জাঙ্কুক এবার তেকে অবাক করে দিয়ে তের কপালে চুমু খেলো। তে যেন অবাক, মুহূর্তেই তার সব আঘাত যেন সে ভুলে গেল। কান্না থেমে গেল। জাঙ্কুকের এই চুমুতে তে পরিষ্কার ভালোবাসায় ছোঁয়া পাচ্ছে। জাঙ্কুক তেকে শুয়ে দিল। তে ওর মুখের দিকে তাকাতেই নিজের বুকে এক অন্যরকম ঝড়ের আভাস পেল। মুখটা যে একদম মলিন হয়ে আছে জাঙ্কুকের, চোখে মুখে ক্ষমা চাওয়ার আর্তনাদ। শাড়িটা একটু ওঠাওতে। না না, লাগবে না। ওঠাও বলেছি। লাগবে না। আচ্ছা, আমি উঠাচ্ছি বলেই জাঙ্কুকের শাড়িটা সরিয়ে নিল। পোড়া জায়গাটা দেখলো এবার। ইস, কি অবস্থা! জ্বলন্ত সিগারেটের আগুন ধবধবে ফর্সা রংটা কালো করে দিয়েছে। জাঙ্কুকের বুকটা কেঁপে উঠল। কাপা হাতে আস্তে আস্তে মলম লাগিয়ে দিল। শুধু তাই নয়, সেখানে ছোট্ট করে অসংখ্য চুমু খেয়ে নিল। এবার আসলো তের হাতে, সেখানেও মলম লাগিয়ে চুমু খেয়ে নিল। এত দিনে নিশ্চয় বুঝে গিয়েছো তে যে আমি কতটা সাইকো। এমন কোনো কাজ করিও না তে, যেটাতে আমি এমন কঠোরতম কাজ করে বসি। আমার কোথাও লাগেনি, এত ভাববেন না আপনি। তাই বুঝি আমাকে শেখাচ্ছ তুমি তে? খুব তো অভিমান জমিয়েছ নিজের মনে। হলুদে তো একবারও তাকালে না, আমার পাশেই ঘেঁষলে না। ছাড়ুন এসব, আসলে আমি চুপতে কিচ্ছু বলতে হবে না। এখন রেস্ট নিবে আমার বুকের মাঝে। মলম লাগিয়ে দিয়েছি তে, একদম ঠিক হয়ে যাবে বলেই জাঙ্কুক থেকে নিজের বুকের মাঝে নিয়ে নিল। তে আবারও কেঁদে উঠল ফুপিয়ে ফুপিয়ে। আর এবারের কান্নাটা সুখের কান্না। ওদিকে জাঙ্কুকের চোখ থেকে পানি গড়িয়েই যাচ্ছে। তেকে এত আঘাত দেওয়ার কারণেই এমন হচ্ছে। তে তো সেটা দেখতে পাচ্ছে না। সে যে জাঙ্কুকের বুকে লেপ্টে আছে। এই বুকের মাঝে ধুকপুকানি আজ থেকে জানান দিচ্ছে যে জাঙ্কুক তাকে অসম্ভব ভালোবাসে। তাই তো তে কাঁদছে। তের মনে হয়তো আরো ভালো লাগতো যদি আজ জাঙ্কুক তার ভেতরের কথাগুলো তেকে প্রকাশ করে বলতো। তবে সেটা কি আদৌ সম্ভব? হয়তো না। জাঙ্কুক নিজের চোখের জল আড়াল করে তের মাথায় হাত বোলাচ্ছে। আর তে ঘুমের নগরীতে আগাচ্ছে। বাসাটা খুব খালি খালি মনে হচ্ছে, তাই না তে? বুঝতে পেরেছি। শুনুন, এক কাজ করুন, কাল একবার গিয়ে লিসা আপুকে বরং দেখে আসবেন, কেমন? কেন বলো তো? আপুর জন্যই তো আপনার বাসাটা খালি খালি লাগছে। একবার ঘুরে আসতে ভালো লাগবে। আপুর সাথে একটু আগেই কথা হলো। লিসা আপু আমাদের ভীষণ মিস করছে, তবে ইউনু ভাইয়া যথেষ্ট ভালোবাসা দিচ্ছে। তাই আপু খুব ভালো আছে, চিন্তা করবেন না। এত কিছু বোঝো তুমি তে।
আমার কথা শুনে বুঝে ফেললে যে আমার লিসার কথা মনে পড়ছে? আপনি যে আমার সব কিছু, আপনাকে বুঝবো না? বড্ড ভালোবাসি যে আমি আপনাকে। কি বললে তুমি? তে ভালোবাসিস? না, মানে আসলে তে আচমকায় কথাটা বলে ফেলায় এখন আফসোস করছে, লজ্জাও রাখছে ভীষণ। ও পালাতেই জাঙ্কুককে নিজের কাছে টেনে নিয়ে পিঠে মুখ গুজে দিল। তে শরীরটা শিরশির করছে, ভয় পাচ্ছে। এ অবস্থায় জাঙ্কুক আবারও শারীরিকভাবে লিপ্ত হবে না তো? এখন এসব করলে তার সন্তান যে ঝুঁকির মুখে পড়ে যাবে। এ কয়টা দিন জাঙ্কুকের আঘাতকৃত জায়গার যত্ন নিয়েছে। এর মাঝে বারবার প্রেগনেন্সির কথাটা জানাতে চেয়েছে, তবে লজ্জা আর ভয় বলতেই পারেনি। জাঙ্কুক থেকে কিছু বলতেই দেয়নি, শুধু ওর ক্ষতস্থানের যত্ন নিয়েছে। তবে আজ যেতে পুরোপুরি সুস্থ। আজ কি তাহলে? না না, এমনটা করা তো যাবে না। দেখুন, ছাড়ুন আমাকে। প্লিজ। ডিস্টার্ব করো না তে। শুনুন, আমি মানে প্লিজ থামুন, আমি প্রেগনেন্ট। জাঙ্কুক কথাটা শুনে ধাপ করে উঠে বসলো। রুম 5 মিনিটের মতো পেইন অফ সাইলেন্স ছিল। নীরবতা ভেঙে তে বলল, আসলে এসবের জন্য শরীরটা দুর্বল লাগতো, বমি আসতো, এখনো আসে। এখনো মাঝে মাঝে শরীরটা প্রচুর দুর্বল লাগে, কিছু খেতেই পারি না। তাই তো ওই দিন ওভাবে বমি করে দিয়েছিলাম। আর আপনি ভাবেন যে আমি আপনাকে ইগনোর করেছি? এটাও কি সম্ভব? কখনোই না। কিভাবে শিওর হলে তুমি তে? আসলে রোজা আপু আর জিমিন আপু আমাকে প্রেগানিস দিয়েছিল, টেস্ট করা ওনারা শিখিয়ে দিয়েছেন। কয় মাস তে? 2 মাসের মতো। ওই যে বান্দরবনে এসব হয়েছে, যতটুকু আন্দাজ করেছি। কে কে জানে? সবাই। আগে বলনি কেন তে? আর বাসার কেউ কেন জানালো না আমাকে? আপুরা বলেছিল আমি যেন আপনাকে জানাই, তাই কেউ কিছু বলেনি। আপনাকে বলতে চেয়েছি কতবার, তবে আপনি শোনেননি। ওই দিন গায়ে হলুদের দিনই জানতে পেরেছিলাম। আচ্ছা তে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল একবার ডক্টরের কাছে নিয়ে যাব। তে মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। জাঙ্কুক বেলকনিতে এসে সিগারেট ধরালো, এরপর কিছু একটা ভেবে সেটা ফেলে দিল। না, আজ থেকে ও আর এসব খাবে না। ও যে বাবা হবে, আর ভিতরটায় যে কি পরিমাণ আনন্দ হচ্ছে ও সেটা কাউকে বোঝাতে পারবে না। অনুভূতি অসাধারণ। হঠাৎ মনে হলো, ওই দিন যে তেকে এতটা আঘাত দিয়েছিল, ওই দিন তো তার ছোট্ট বাবুটা তের পেটেই ছিল। ইস, কি ভুল করে ফেলেছে সে। চোখ থেকে অঝরে পানি পড়ছে। এই মেয়েটা তাকে বারবার কাঁদাচ্ছে। ভাবা যায়। জলদি জাঙ্কুক রুমে এলো। তে ঘুমিয়ে পড়েছে। তের শাড়িটা সরিয়ে সেখানে অসংখ্য চুমু খেয়ে নিল। জাঙ্কুকের এমন আদর পেয়ে তে ঘুমের মাঝে নড়াচড়া করছে। জাঙ্কুক এবার তের গালে, কপালে, চোখে, মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিচ্ছে, তবুও শান্তি হচ্ছে না। এবার জাঙ্কুক, তে, এই তে। আই এম সরি তে। কেন? সরি ফর এভরিথিং। আমি জানি না তে, বাট আই এম সরি। সরি তে, সরি সরি সরি। ঠিক আছে, আমাকে ঘুমোতে দিন প্লিজ, চোখ যে খুলতে পারছি না। ওকে ওকে, আর ডিস্টার্ব করবো না বউ, তুমি ঘুমাও। তে ঘুমের ঘুরে থাকায় জাঙ্কুকের এতটা ভালোবাসা তার চোখে পড়লো না। জাঙ্কু খাওয়া করে কেঁদে উঠল। বারান্দায় গিয়ে ইচ্ছে মতো হাতে কিল ঘুষি দিল। কত বড় অপরাধ সে করেছে সেটা আজকে তাকে জানান দিচ্ছে। আজ সে নিজের কাছে নিজের সব থেকে ছোট। বেরিয়ে পড়লো বাড়ি থেকে, মাথা তার ঠিক নেই। সবকিছু মনে পড়ছে তার। কেন সে এত বড় অঘটন করে ফেলেছিল? বারবার নিজের কাছে নিজেকে প্রশ্ন করছে। মাতালের মতো ড্রাইভ করেছে জাঙ্কুক। আর এক সময় অ্যাপোলো হসপিটালের লাক্স সার্জারি ওয়ার্ডের আইসিইউর সামনে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে তে। চোখ দুটো থেকে অনবরত পানি পড়ছে। ডক্টর সুখ সহ 3 জন সার্জেন্ট ওটিতে। সুগা জিংসু যাবতীয় সব দৌড়াদৌড়ি করছে। জিমিন, লিসার, রোজ মিলে নামজনকে সামলাচ্ছে। তে ভাবছে, কি হয়ে গেল এটা তার সাথে? কিভাবে হলো? জাঙ্কুকের কিছু হলে সে যে বাঁচবেই না।
জাংকুকের জীবনের সাথে যে তার আর তার ভেতরের ছোট্ট জানটার জীবন জড়িত। না, কেউই তার আপন না। এই পৃথিবীতে যাকে তে ভালোবাসে সেই তাকে ফাঁকি দিয়ে চলে যায়। প্রথমে তার আম্মু, আর এখন জাংকুক। তেরই বোধহয় দোষ। সেই হয়তো কারোর ভালোবাসা ধরে রাখার যোগ্য না। আয়ু জাংকুকের অ্যাক্সিডেন্টের কথা জানতে পেরে আইসিইউর কাছে গিয়ে থমকে গেল। তাকে দেখছে সে একদম পুতুলের মতো একটা মেয়ে। মা হবে বলে হয়তো চেহারায় আরো মাধুর্যের সৃষ্টি হয়েছে তার। তের কাছে গিয়ে আয়ু বলে উঠল, আপু তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো, এসো। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলুন। এই অবস্থায় এভাবে দাঁড়িয়ে থেকো না, এসো বসো। না না, আমি এখানে ঠিক আছি। না, তুমি ঠিক নেই, এসব বসবে, চলো। স্যার সুস্থ হয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। আপনি? আমি আমি এখানে গাইনোকোলজিস্ট। ও আচ্ছা, এটা বলুন তো, উনি ঠিক হয়ে যাবেন তো? এখনো কেন আইসিইউ থেকে কেউ বের হচ্ছে না? ওনারা কেন কোনো খবর দিচ্ছে না? ডোন্ট প্যানিক প্লিজ, একটু দেরি হবে ঠিকই, কিন্তু স্যার সুস্থ হয়ে যাবেন। তে পেটে হাত দিয়ে আবারও বসে পড়ল, ভাবনার জগতে পাড়ি দিল। কিছুক্ষণ পরে সুগার ডাকেতের ভাবনায় ছেদ পড়ল। ভাবি, কিছু খেয়ে নেবেন, চলুন। এ অবস্থায় ভাই এসব ছাড়ুন, আমাকে এটা বলুন যে আইসিইউর লাইটটা এখনো কেন অফ হচ্ছে না? এতক্ষণ ধরে কি করছে তারা? ভাবি, সব ঠিক হতে তো একটু সময় লাগবে, বলুন। আপনার হাতে ওটা কিসের টেপ? এটা আসলে ব্লাড দিয়েছি একটু আগে তো, এই জন্য। কাকে দিয়েছেন? জাংকুককে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওর। তের বুকটা মোচড় দিয়ে উঠল সুগার কথাই। জিমিন পেছন থেকে সুগার কথা শুনে বসে পড়ল। 5 মাসের পেট নিয়ে জিমিন নড়তেই পারছে না ঠিক মতো। পায়ে পানি জমে গেছে ইদানিং খুব। লিসা কাঁদতে কাঁদতে দৌড়ে এলো তের কাছে। সুগার লিসাকে ইশারা করলো তেকে সামলানোর জন্য। সুগার গেল জিমিনের কাছে। ডক্টর স্কুটি থেকে বের হলো রাত 3:30টায়। তে এক প্রকার দৌড়ে গিয়েই বলল, ডাক্তার। আসতে ম্যাম, প্লিজ। এই অবস্থায় এত দৌড়াদৌড়ি ঠিক না। এসব ছাড়ুন না প্লিজ, বলুন না উনি কেমন আছেন। জিংসু, ওনাকে নিয়ে গিয়ে বসাও বলছি। ভাবি প্লিজ চলো এখান থেকে। না, কোথাও যাব না আমি। ডক্টর প্লিজ আপনি বলুন ওনার কি অবস্থা এখন। এবার লিসা এসে তেকে জোর করে বসালো। ডক্টর সুখ বলে উঠল, দেখুন, বেশ বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। মাথায় আঘাত পেয়েছে খুব। ডান হাত আর বাম পায়ে অনেক বেশি লেগেছে। ভেঙে গেছে প্রায়, খুব বাজেভাবে ভেঙেছে। আর মেইন হলো ইন্টারনাল আঘাত বেশি পেয়েছে, তাই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আগামী 22 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। 22 ঘন্টা মানে? পাগল হয়ে গেছেন, কি বলছেন কি আপনি? এতটা টাইম কেন লাগবে? এই যে শুনুন, আপনারা এখানকার বড় ডক্টর না? তাহলে তাহলে এত সময় কেন লাগবে? হ্যাঁ, ওনার বেলায় আমি কিচ্ছু জানি না। ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। ভাবি প্লিজ একটু শান্ত হও। তুমি চলো বাসায় যাবে, আমি বাসায় রেখে আসবো তোমায়। ভাবি প্লিজ কান্না থামাও। সুগা ভাইয়া কিছু বলেছে তোমায়, শুনলে তুমি? চলো বাসায় পৌঁছে দিয়ে আসি। এই অবস্থায় এখানে থাকতে হবে না। বাবা আর আপুদের দিয়ে আসেন বাসায়, আমি কোথাও যাব না। না ভাবি প্লিজ, এমন যে করো না। আর এখনো তো জাংকুককে কেবিনে দেওয়া হয়নি, দেখাও করতে পারবে না। আর আমি আর জিংসু তো থাকবই। আমিও থাকবো, প্লিজ সুগা ভাইয়া, এটুকু অধিকার আমার থেকে কেড়ে নেবেন না। সবাই অনেক বলার পরেও তে হাসপাতাল থেকে এক পাও নড়ল না। জাংকুককে কেবিনে শিফট করার পর থেকে একে একে সবাই দেখা করে গেল। জাংকুকের জ্ঞান ফিরেছে। ওর নজর কেন জানি তেকে খুঁজছে। এই জিংসু, কবে বাড়ি যাবো রে? মানে কি এই অবস্থায় বাড়ি? শখ কত তোর? হ্যাঁ, এখন 1 সপ্তাহ থাকতে হবে এখানে। কেমন লাগছে এখন জাংকুক? এখন বেটার লাগছে তো? হ্যাঁ, অনেক বেটার। হাত একটা ভাঙা, পাও একটা ভাঙা, টু মাচ পেইন। আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো কিনা ডোন্ট নো। কেন পারবি না দোস্ত? বেস্ট ট্রিটমেন্ট করানো হচ্ছে এখানে। এইসব কোনো কথাই যেন জাংকুকের এখন ভালো লাগছে না। ও মনে মনে ভাবছে, তে আসলে না একটা বারো দেখতে, সব মেয়েরা এক। তে তো বলেছিল না
যে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক, সম্মানের সম্পর্ক আর আস্থা ভরসার সম্পর্ক। যাই হোক না কেন, ওই দুই ব্যক্তি নাকি একে অপরকে বিপদের সময় কখনো ছেড়ে যাবে না। লল, সিয়ক জিনের মতো নিশ্চয়ই তেও যাবে। ও তো প্রমাণ করতে পারলো না। তাহলে আমার সন্তান, সে কি আমার মতো কষ্ট সহ্য করবে? না, এমনটা আমি কিছুতেই হতে দেব না। রাতের দিকে জাঙ্কুক ঘুমিয়েছিল। হঠাৎ করে খুব পরিচিত স্মেল পেল সে। হ্যাঁ, এটা তেল স্মেল। তের শরীরের এই স্মেলই তো জাঙ্কুককে মাতাল করে দেয়। জাঙ্কুক হালকা হেসে চোখ খুলে তাকাতেই দেখে তে খুব মন দিয়ে প্রেসক্রিপশন দেখছে আর ওষুধ মেলাচ্ছে। ভাবি, এবার তো একটু বাড়ি গিয়ে কিছু খেয়ে নাও, রেস্ট করে আসো। সারা রাত তো ঠাই হয়ে দাঁড়িয়েছিল আইসিইউর সামনে, খাওনি আর ঘুমাওনি একটু। এভাবে তো তুমি সিক হয়ে পড়বে। আর তুমি একা না, এখন তোমার মাঝে তো আমাদের চ্যাম্প আছে, তার কথা তো ভাবতে হবে, তাই না ভাবি? ভাইয়া, এখানে আমি কি বা করতে পারি বলুন? আপনাদের চ্যাম্পি তো তার আব্বুকে ছেড়ে যেতে চাচ্ছে না। না ভাবি, প্লিজ অন্তত কিছু সময়ের জন্য গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি আর সুগা ভাইয়া তো আছি জাঙ্কুকের পাশে। আচ্ছা ঠিক আছে, আমি না আসা পর্যন্ত আপনারা কোথাও যাবেন না প্লিজ, ওনার পাশেই থাকবেন। কখন কি লেগে বসে? ঠিক আছে ভাবি, তুমি নিশ্চিন্তে বাসায় যাও, আমি আর জিংসু এখানে আছি। তে এবার চলে গেল। জাঙ্কুক তেকে আবারও ভুল বুঝেছিল। জাঙ্কুকের কেন জানি খুব মায়া হলো মেয়েটার প্রতি। চোখ দিয়ে দুই ফোঁটা অজান্তে পানি বের হয়ে এলো। তে কি তাহলে নিজের বলা তৃতীয় কথাটাও প্রমাণ করে ফেলতে যাচ্ছে? তে বাসায় গিয়ে গোসল করে একটা হলুদ রঙের সাপার ফ্রক পরে নিল, নিচে স্কার্ট। ওড়নাটা গায়ে দিতে দিতে দেখলো তার হাত খালি। দ্রুত জাঙ্কুকের দেওয়া সোনার চুড়িটা পরে নিল। রাত 10টায় তে হাসপাতালে গেল আবার। জাঙ্কুক চোখ বন্ধ করে আছে। সুগা জিংসু পাশে বসে ফোন দেখছে। ভাইয়া? ইয়েস। আপনারা এবার বাড়ি যান, আমি আছি এখানে। জিমিন আপু, বাবা, রোজা আপু সবাই বাসাতে আছে। বাবা আর আপুদের অবস্থা ভালো না। কিন্তু ভাবি, রাতে একা সবকিছু সামলাতে পারবে তুমি? পারবো, কোনো সমস্যা হবে না। ওকে ফাইন, কিছু লাগলে ফোন দিবা কেমন? জি আচ্ছা, দেব। আসি আমরা দোস্ত। ঠিক আছে। তে এবার জাঙ্কুকের কাছে গিয়ে বসলো এক বাটি স্যুপ নিয়ে, নিজের হাতেই খাইয়ে দিল। সময় এভাবে যাচ্ছিল। 5 দিনের মতো জাঙ্কুক হাসপাতালে ছিল। তার অবস্থার খুব একটা উন্নতি হয়নি, হাত পা নাড়াতেই পারছিল না। জাঙ্কুক ডক্টর সুককে বলেছিল একজন ছেলেকে জাঙ্কুকের বাসায় পাঠানোর জন্য, যে ওর দেখাশোনা করবে। তবে তেই বারণ করে দিয়েছিল। যেদিন ওরা গাড়িতে বসেছিল বাসায় ফেরার জন্য, ওই দিন জাঙ্কুক বলছিল, কি হলো, ডক্টর সুকা ওকে পাঠায়নি? পাঠিয়েছিল, তবে আমি বারণ করে দিয়েছি। কেনতে? কারণ আমি এনাফ আপনার সেবা করার জন্য, বাহিরের কাউকে দরকার নেই। জাঙ্কুক আর ওই দিন কিছুই বলেনি। এভাবে 5টা মাস চলে যায়। তে জাঙ্কুকের সবাই কোনো কমতি রাখেনি কয় মাস। ইদানিং তে বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারে। তের মনটা ভরে যায় এটা ভেবেই যে তাদের সন্তান তাকে নিজের অস্তিত্বের জানান দিয়েছে। জাঙ্কুক এখন অনেকটাই সুস্থ। দেখতে দেখতে আজ তে আর জাঙ্কুকের বিয়ের 1টা বছর পূরণ হতে যাচ্ছে। আর মাত্র 5 মিনিট বাকি 12টা বাজতে। তে পাশে কাউচে বসে আছে। হঠাৎ করে জাঙ্কুক, তে, জি, এটা তোমার জন্য। এটা কি? দেখো। তে বাক্স খুলে অবাক, চোখ দুইটা বন্ধ হয়ে গেল জ্বলন্ত হীরার উজ্জ্বলতায়। বক্সটায় হীরার সলিডার, কানের টপ আর লকেট ছিল। চেইনটা প্লাটিনামের, আর 2টা প্লাটিনামের চুড়ির উপরে হীরার পাথর বসানো। অসাধারণ চয়েস জাঙ্কুকের। কেমন লাগলো? এটা তো অনেক দামি। তো হ্যাপি অ্যানিভার্সারিতে। হ্যাপি অ্যানিভার্সারি। তবে এত খরচ করা উচিত হয়নি। কেন? এত দামি জিনিস এত টাকা খরচ করার কি প্রয়োজন বলুন তো? পছন্দ হয়নি? না হওয়ার মতো কথা তো না, অসম্ভব সুন্দর হয়েছে। তবে আমি তো আগে কখনো এসব চোখেই দেখিনি, তাই আমার কাছে এসব বিলাসিতা। ওই বাড়িতে খাবারই ঠিক মতো জুটতো না, নতুন কাপড় কোনোদিন পাইনি। এখানে এসে তো আপনি অনেক দিয়েছেন, এতেই আমি খুশি। তাই এত দামি দামি জিনিস আর কোনো প্রয়োজন নেই। জাঙ্কুকের কথা শুনে অবাক। এই জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এমন উপহার পেয়ে আকাশে উঠত। সত্যি তে অনেকটা আলাদা। থাক না তে ওসব কথা, আসো পরিয়ে দিই।
জাঙ্কুক থেকে পড়াতে যেই হাতের ব্যথায় করে উঠল। ইস, লেগেছে? আপনি হুট করে হাতটা কেন উঠাতে গেলেন বলুন তো? আমি কিছু বলার আগে পড়াতে গেলেন। কতটা ব্যথা পেলেন? খুব লেগেছে না? না। ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম যে আমি তো এখন অক্ষম। সি সি, এমন কি কথা? হ্যাঁ, এসব বলতে হয় না। কালকে তো আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। হাত পায়ের ব্যান্ডেজ খুলে দিতে হবে আপনার। আর তারপরে দেখবেন আপনি আগের মতো সুস্থ হয়ে গেছেন। আবারও বাম হাত নাড়াতে পারবেন আর আগের মতো হাঁটতে পারবেন। আশা করা যায়। দেখি কি হয়। পরের দিন ডক্টর ইয়নজন জাঙ্কুকের পায়ের আর হাতে প্লাস্টার খুলে দিল, কিন্তু তাও জাঙ্কুক হাঁটতে পারছে না, বাম হাতও নাড়াতে পারছে না। এই কয় মাসে হুইল চেয়ারে ছিল। ডক্টর অনেক অবাক হয়ে গেল। এমন তো হবার কথা ছিল না। এক্স-রে রিপোর্ট পুরোপুরি নর্মাল, কোনো ডিফেক্ট নেই। বারবার করে চেক করলো। ডক্টর সুখও ছিল সাথে। কেউ কিছু বুঝতে পারছিল না যে কেন হাঁটতে পারছে না। জাঙ্কুক কেবিনে আচ্ছা হয়ে শুয়ে আছে। ডক্টর ইয়নজন কেবিনে ঢুকতে যাবে, তখনই তে বের হলো আর বলল, কি হয়েছে ডক্টর? উনি এখনো হাঁটতে পারছেন না কেন? হাত পা কেন নাড়াতে পারছেন না? আপনি তো বলেছিলেন না যে আজকের পরে উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন? তাহলে ওনার রিপোর্টও তো নর্মালি বলেছিলেন। হ্যাঁ, রিপোর্ট এখনো নর্মালি আছে, কিন্তু কিন্তু কি ডক্টর? আমার মনে হচ্ছে স্যার আর কোনো দিনই হাঁটতে পারবেন না। মানে কি বলছেন কি আপনি এসব? দেখুন, আপনি নিজেকে সামলান, আমি বুঝিয়ে আপনাকে। আসলে স্যারের স্নায়বিকে প্রবলেম হয়েছে। অ্যাক্সিডেন্টের মাঝে উনি স্ট্রোক করেছিলেন। নিজের জীবন যায় মোমেন্টে স্নায়ুতে অনেক চাপ পড়েছিল। আর মেবি স্যার ওই সময় অনেক ডিপ্রেসড ছিলেন মেন্টালি। জানেন তো যে স্নায়ু কোষই সারা শরীরের প্রতিটা অঙ্গেই চলাচল নিয়ন্ত্রণ করে। মানুষের পশ্চাৎ মস্তিষ্কের খণ্ডিতাংশই হলো সেরিবেলাম। আর এই সেরিবেলামই মানুষের চলাচলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। স্যার ওভারঅল প্যারালাইজড হননি ঠিকই, তবে ওনার এক হাত আর এক পায়ের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্যাটস ওয়াই এর বেশি সহজে আমি আপনাকে আর কিছু বোঝাতে পারবো না। ডক্টর ইয়নজনের এরূপ কথা শুনে তে 2 কদম পিছিয়ে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আই এম সরি মিসেস জিয়ন, উনি কি আর জীবনেও হাঁটতে পারবেন না? পসিবিলিটি 50-50। লাইফে এক টাইম সুস্থ হয়ে যেতেও পারেন, আবার নাও। ডক্টর? জি বলুন। ভেতরে গিয়ে বলবেন যে উনি একদম সুস্থ আছেন, কিছুদিনের মধ্যে হাঁটতে পারবেন। মানে কি মিথ্যা আশা দিতে চান নিজের স্বামীকে? না, এটাই সত্যি। আমি প্রমাণ করে দেখাবো। আমরা কি ট্রাই করিনি? করেছেন, আমিও করব। লাভ হবে না। দেখা যাক না। আজব, যা আমি আর এত সাকসেসফুল ডক্টররাও করতে পারিনি, আর সেটা আপনি পারবেন। ইনশাল্লাহ আমি পারবো। আপনি পারেননি বা আশা দিয়েছেন না, কারণ আপনি ওনার স্ত্রী নন, একজন ডক্টর। আর আমি পারবো, কারণ আমি ওনার স্ত্রী। ওকে, বেস্ট অফ লাক। কেবিনের ভেতরে হুইল চেয়ারে করে দরজার কাছে এসে সব কথাই শুনে নিয়েছে জাঙ্কুক। চোখ থেকে হঠাৎ করেই 2 ফোঁটা পানি বের হলো। আজ কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। নিজের অসহায়ত্বে নাকি তার ভালোবাসার গভীরতা পরিমাপ করে, সেটা তার জানা নেই। ডক্টর ইয়নজনকে ঢুকতে দেখে জাঙ্কুক নিজেকে সামলে নিল। রিপোর্ট নর্মাল স্যার, আপনি খুব দ্রুত হাঁটতে পারবেন। ওকে ডক্টর, ডান। টেক কেয়ার স্যার। শিওর। তে জাঙ্কুককে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে জাঙ্কুক থেমে গেল। কি হলো? তুমি চেক আপ করাবে না তে? না থাক। কেন? আর 15 দিন পরে আসবো। 15 দিন পরে কেন? 7 মাস হবে তখন আসবো। 15 দিন পরে আবার আসবে। এখন চলো গিয়ে একটা রুটিন চেক আপ করে নাও। আচ্ছা ঠিক আছে, চলুন। তে খুব চেক আপ করিয়ে কিছুক্ষণ পরে বাসায় ফিরল। তে 6.5 মাস চলছে। তে আর তের বাবু দুজনেই সুস্থ আছে। তারা সুস্থ আছে শুনে জাঙ্কুকের বুকে শান্তির ছোঁয়া মিলল, যেন সে নিজের সব কষ্ট ভুলে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। ওইদিকে জিমিনকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। বিকালে তার ডেলিভারি। জিংসু, লিসা, ইয়নহু, সুগা নামজন সবাই সেখানেই আছে। ইয়নমিন বাসায় রোজের কাছে। বলতে গেলে সুগা দ্বিতীয়বার বাবা হতে চলেছে, তবে ভয় যেন তার একই রকম লাগছে। টেনশনে কাঁপছে সুগা। এই যেন এক অসাধারণ অনুভূতি। সন্ধ্যা 6:30টায় জাঙ্কুক ঘুমিয়ে আছে। তে ওকে নিজের হাতে খাইয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছে। জাঙ্কুকের পাশে বসে তে ভাবছে কিছু কথা,
কিভাবে সে তার স্বামীকে সুস্থ করবে, কিভাবে আগের মতো করে তুলবে সে জাংকুককে? পারবে তো তে? তার তো হার মানলে চলবে না। সে তো জাংকুকের স্ত্রী। জাংকুকের বুকের পাঁজরের হাড় দিয়ে গড়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে। তে নিজের সেবার ভালোবাসা দিয়ে জাংকুকে সুস্থ করে তুলবে। আর দেরি করলে চলবে না তের, দ্রুত কাজে লেগে পড়তে হবে। কেননা আর 1-1.5 মাস পরে তো সে নিজেই নড়তে পারবে না ঠিক মতো। তের ঘাড়ে যে তার জীবনের সব থেকে মূল্যবান 2জন মানুষকে সুস্থ রাখার দায়িত্ব। ফোনের শব্দে ভাবনায় ছেদ পড়ল তের। জাংকুকও ফোনের শব্দে ঘুম থেকে উঠে গেছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপু কেমন আছে? তে কি হয়েছে? ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আবারও মামা হলাম। আর আমিও মামি হলাম। সময় এভাবেই কাটতে থাকে, চলতে থাকে তের সংসার। দেখতে দেখতে আরো 1.5 মাস পার হয়ে গেল তাদের জীবনে। এখন জাংকুক পুরোপুরি সুস্থ সবল, হাঁটতে পারে, হাত পাও নাড়াতে পারে, কোনো সমস্যা হয় না তার। বলতে গেলে জাংকুক এখন পুরোপুরি আগের মতো হয়ে গেছে শরীরের দিক থেকে। আর মনের দিক থেকে সে কি আগের মতোই? জাংকুক যে আজ মাত্র 1.5 মাসে সুস্থ হলো, তা তো পুরোটাই তার স্ত্রীর কারণে। এই 1.5 মাসে প্রতিটা মুহূর্তে তে তার ভালোবাসার সেবার যত্ন দিয়ে জাংকুককে সুস্থ করতে সক্ষম হয়েছে। আর আগের 5 মাসও তো নিজের সবটুকু দিয়েই তে জাংকুককে সুস্থ করেছিল। জাংকুক দিনের পর দিন তেকে দেখে শুধুই অবাক হয়েছে। এই মেয়ে নারীর কোন রূপ! নিজের মায়ের আসল রূপ দেখার পরে আর কোনো নারীর উপরেই তার বিশ্বাস হয়নি, কোনো নারীর রূপই দেখতে চায়নি সে। তবে আজ পরিস্থিতি এ কোন নারী রূপ দেখালো তার স্ত্রী রূপে। এই নারীকে সে কি বলে সম্বোধন করবে? মহিষী নাকি সম্পূর্ণা? এ কয়েক মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় তে তার জান প্রাণ এক করে ওর সেবা করেছে। প্রেগনেন্সির 7 মাসে পা রাখার পর থেকেই হুটহাট করে যখন বাবু লাথি মারত, তখন বোধহয় তের জানটাই বের হয়ে যেত। পেটে হাত দিয়ে চিৎকার করে উঠত। জাংকুক তো ভয় পেয়ে যেত। পর মুহূর্তে তে হেসে দিয়ে বলতো, আরে আম্মুটা, লাথিটা একটু আস্তে মারতে পারিস না? এত জোরে কেউ লাথি দেয়? হ্যাঁ, ডাক্তার বলেছে তুই মেয়ে, জলদি আইসো না আমার ঘরে লক্ষ্মী হয়ে। আমি জানি তুই এভাবে নাড়াচাড়া করে লাথি দিয়ে আমাকে আভাস দিস যে তুই সুস্থ আছিস, ভালো আছিস। তের এমন কথা শুনে জাংকুক কতই না লুকিয়ে চোখের জল মুছেছে। যে মেয়েদের সে দূর দূর করতো, আজ তার ছোট্ট অংশটা মেয়ে রূপে তের গর্ভে একটু একটু করে বড় হচ্ছে। তে 1.5 মাস আগে সেদিন রাতে বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে সে অনুযায়ী জাংকুকের যত্ন নিয়েছে। বেস্ট ফিজিশিয়ান ফর্মুলার অর্গান অয়েল দিয়ে 2 বেলা জাংকুকের বাম হাত আর ডান পা মাসাজ করেছে থেরাপির মতো। জাংকুকের খাওয়া থেকে শুরু করে গোসল, কাপড় পাল্টানো সব কিছুতে 7 মাসের পেট নিয়ে একা হাতে করেছে। জাংকুকের জন্য কতই না রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে আর চোখের জল ফেলেছে তার ঠিক নেই। আজকে জাংকুককে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বলা 3টা কথার প্রমাণ হাতে নাতে দিয়েছে। তের প্রতি এখন জাংকুকের মনের সম্মান আর ভরসার অবিচ্ছিন্ন প্রাচীর গড়ে উঠেছে। তবে ভালোবাসা, তে তো জাংকুককে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, কিন্তু জাংকুক কি পারবে তেকে ভালোবাসতে? ওর জানা নেই। জাংকুক নিজের আর তের চেক আপ করে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই, তে মা, দেখো কে এসেছে, তোমার মা। আন্টি, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, শরীর কেমন এখন তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কথা বলুন, আমি রুমে গেলাম। আচ্ছা বাবা। জাংকুক রুমে যেতে গিয়েই থেমে গেল হঠাৎ তের কথা শুনে। আন্টি, আপনি কেন এসেছেন এখানে? মারে, তোর বাবা অনেক অসুস্থ, 3বার স্ট্রোক করেছে, এখন প্যারালাইজড। তো সব জমি জমা বেচে খেয়েছি এতদিন ওনার চিকিৎসা করার জন্য। ওষুধ কেনার জন্য একটা টাকাও এখন নেই। আমার একটু সাহায্য কর রে মা। মানে, আমি কি সাহায্য করতে পারি আপনাকে? আমার না 50,000 টাকার খুব দরকার রে মা। আমি কি করব? আমি টাকা দিতে পারবো না। প্লিজ মা, আমি তোর পায়ে ধরি। আরে কি করছেন কি, দূরে সরুন প্লিজ। শোন মা, এই দেখ আমি এটা কি এনেছি, তোর আম্মুর সেই চুড়িটা। এটা নিয়ে আমাকে 50,000 টাকা দে। ঠিক আছে, দেন। তে চুড়িটা নিয়ে রুমে গেল। জাংকুকের এমন অদ্ভুত কঠোরতা দেখে অবাক। সে তার বউ আর এখনকার এই বউকে মিলাতে পারছে না। জাংকুক রুমে এসে দেখলো তে চুড়িটা জড়িয়ে ধরে কাঁদছে। তে, কি করছো? কিছু না, আমার এই চুড়িটা লাগবে। আপনার কাছে 40,000 টাকা হবে?
40 কেন? এটার দাম তো 50,000 টাকার মতো, বেশ মোটা চুড়ি। আমার কাছে 10,000 টাকা তো আছেই। কিভাবে? ওই যে আপনি আমাকে দিয়েছিলেন না বিয়ের রাতে। পাগল তুমি তে, কয় হাজার টাকা লাগবে? 50 তো আমি দিচ্ছি। হুম, তবে তে চুরিটা নিয়ে তার বদলে টাকা দেবার কি খুব দরকার ছিল? হ্যাঁ ছিল। এটা আমার মায়ের চুড়ি, এমনি এমনি উনি দেবেন না। তে, তোমার বাবা অসুস্থ, আর তুমি তার চিকিৎসার জন্য টাকা দিয়ে মায়ের কাছ থেকে চুড়ি কিনে নেবে? হ্যাঁ তাই নেব। উনি অসুস্থ তো। আমার কেমন ফিল হচ্ছে জানেন? যেমনটা আপনার মা অসুস্থ হবার পরে আপনার আর জিমিন আপুর হয়েছিল। মানে? কিছু বুঝতে পারছেন না তো? তাহলে শুনুন, ওই মহিলা আমাকে দেখতেই পারতো না। সে চাইতো যে আমি ঘরের কাজই করি। কোনোদিন কাজের মেয়েও রাখেনি জানেন। রাখবে কেন? আমি তো ছিলাম। আর ওনার বড় একটা মেয়ে আছে, নানচি আপু। উনি চাইতো সব পড়াশোনা নানচি আপু একাই করুক। বাবা ক্লাস 10 পর্যন্ত আমার পড়াশোনার খরচ চালিয়েছেন। কিন্তু যেই না এসএসসি পরীক্ষার পরে আমি গোল্ডেন পেয়েছিলাম আর নানচি আপু বি পেয়েছিল, আর সেই তখন থেকেই আমার সৎ মায়ের মাথা খারাপ হয়ে গেছিল। ঝগড়া ঝামেলা করে আমার পড়াশোনার খরচ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তবে নানচি আপু আমাকে ভালোবাসতো। যদিও মায়ের সামনে কিছু বলতে পারতো না, তবে আপু আমাকে গোপনে একটা টিউশনি ম্যানেজ করে দিয়েছিল। আপুর বান্ধবীর মেয়ে ক্লাস 2তে পড়তো। 3,000 টাকা দিত। ওই দিয়েই আমার কলেজের খরচ চালাতাম সারা মাস। বাসার সব কাজ নিয়মিত করতাম আমি। আপু বড় বড় টিচারের কাছে পড়তো আর আমাকে বই নোটপাতি দিয়ে হেল্প করতো। এভাবে পড়ছিলাম। কিন্তু টেস্টের রেজাল্ট যে আমার খুব ভালো হলো আর আপুর আবারও খারাপ হলো, সেই ওই মহিলা আমার লেখাপড়া বন্ধ করার উদ্দেশ্যে আমার বিয়ে দেবার সিদ্ধান্ত নিল। এত কিছুতে আচ্ছাতে একটা জিনিস বুঝতে পারলাম না। নাচিকে তুমি আপু কেন বললে? ও কি তোমার বড়? হুম, 1 বছরের বড় আমার। মানে ভুল বলছো না তো? আম্মু মারা গেলে সাথে সাথে বিয়ে করলেও তো তোমার থেকে বড় হওয়া পসিবল না। তে এতক্ষণে না কাঁদলেও এখন তার চোখে পানি টলমল করছে। ভারী গলায় বলল, আপুর আম্মুর সাথে আমার বাবার অবৈধ সম্পর্ক ছিল। এ কারণে 1 বছরের ডিফারেন্স। নানচি আপু আমার 1 বছরের বড়। আমার মা যেদিন লোকটার এই ধোকার নোংরামের কথা জানতে পারেন, সেদিন রাতে স্ট্রোক করেছিলেন। ওই লোক তো আমার মায়ের খুনি। ওই মহিলাও। সবাই জানে যে আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছেন। তবে না, আম্মু আমার বাবার এত বড় প্রতারণা সহ্য করতে না পেরে মারা গেছেন। জাংকুক নিশ্চুপ। তের এসব কথা শুনে আর প্রচণ্ড মন খারাপ হলো। তেকে নিজের কাছে টেনে নিয়ে বলল, কেঁদো না তে, বরং দোয়া করো আম্মুর জন্য। আর ওই লোকটার জন্য তো একদমই কাঁদবা না। উনি একজন খুনি। ওনাকে বাবাও বলবা না। বলি না তো। জানেন, আমার ইচ্ছে করতো না ওনার টাকায় খেতে পড়তে। উপায় ছিল না বলে বাধ্য হয়েছিলাম। তবে টিউশনি পাওয়ার পর থেকে ওনার থেকে আর একটা টাকাও নেইনি। আমার তো ইচ্ছে ছিল যে একদিন বড় হয়ে ওনার মুখে টাকা ছুঁড়ে মেরে বলবো যে আমার আর মায়ের জন্য যা টাকা খরচ করেছিলেন, এই নেন, শোধ করে দিলাম। জাংকুকের কথা শুনছে আর ভাবছে যে মেয়েটার মধ্যে রাগও আছে। সে তো জানতো তে শুধু ভালোবাসতেই জানে। বাবা যখন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় গিয়েছিলেন, সেদিন তো ওই মহিলা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল রাতে। যে তার মেয়ের জন্য না এসে আমার জন্য এত বড় বাড়ি থেকে প্রস্তাব এসেছে কেন? তাই দেখলেন না, কোনো অনুষ্ঠানই তো করেনি বিয়েতে। আমার নানা বিয়ের সব ব্যবস্থা করেছিলেন। জানেন, আমি না এসব কিছুই জানতাম না। এসএসসির পরে জেনেছিলাম, নানার কাছ থেকে শুনেছি যে মায়ের মৃত্যুর পেছনে ওই লোকটাই দায়ী। ওই লোকটা আমার মায়ের খুনি। ওই লোকটা কাপুরুষ একটা। এ কারণে আমি ওই মহিলার কাছ থেকে আমার মায়ের চুরি আদায় করব। আমি ঘেন্না করি ওই মহিলাকে আর ওই মানুষটাকে, ওই কাপুরুষটাকে আমি প্রচণ্ড ঘেন্না করি। বলুন, এভাবে টাকা দিয়ে চুরি আদায় করা কি আমার ভুল হবে? নাতে, বাদ দাও। আর হ্যাঁ, তোমার সব ইচ্ছা পূরণ হবে। আমি ওনাকে আনুমানিক একটা অ্যামাউন্ট দান করে দেব, তোমার আর আম্মুর পেছনে যা খরচ হয়েছে তার শোধ হিসাবে। হ্যাঁ, আম্মু? হ্যাঁ, আমার আম্মু না? আমার বাবা যেমন তোমার বাবা, তেমন তোমার আম্মু তো আমার আম্মুতে। হুম। তে? জি। উনি আম্মুর মৃত্যুর পেছনে দায়ী। উনি তোমার শৈশব নষ্টের পেছনে দায়ী। তার কারণে তুমি পুরুষ জাতিকে ঘৃণা করো না? না, আমি পুরুষ নামক ওনাকে ঘৃণা করি। উনি বাবা নামে কলঙ্ক, স্বামী নামে কলঙ্ক। তবে সব পুরুষ তো ওনার মতো না। বলেছিলাম না যে সব মানুষ এক হয় না।
এই পৃথিবীতে হাজার খারাপ মানুষ থাকতে পারে, তবে কোনো খারাপ বাবা থাকতে পারে না। আমি এই জীবনের শ্বশুররূপী একজন ভালো বাবা পেয়েছি। আর ওই একটা কাপুরুষের জন্য বাকি সবাইকে দোষী বলে সম্বোধন করা তো বোকামির কাজ, তাই নয় কি? ওই কাপুরুষ তো কখনো বাবা হতেই পারেননি, না তো আমার আর না তো নাচি আপুর। আর আপনার নজরে তো অত্র জগতের নারী খারাপ আপনার মায়ের জন্য। তবে আসলে কি তাই? নাতে আমি ভুল ছিলাম। আই ওয়াজ রং। সবাই এক নয়। আই প্রমিস ইউতে, আজ থেকে তোমার জীবনের প্রত্যেকটা ভালো লাগা আমাকে ঘিরে থাকবে। এই জাঙ্কু তোমাকে আর কখনোই কষ্ট পেতে দেবে না তো চোখে পানি ফেলতে দেবে। যত কান্না আজ সব কেঁদে নাও বউ পাখি। এরপর থেকে বিন্দুমাত্র পানিও তোমার চোখে আসবে না, জাঙ্কুক আসতে দেবে না। শুরু হলো তেকুকের ভালোবাসার পর্ব। আগে থেকেই তো ছিল, তবে জাঙ্কুক প্রকাশ করতো না। আজ থেকে হয়তো মুখে না বললেও কাজে প্রমাণ করে দেবে সে। দেখে মাথায় তুলে রাখবে, আর তার সন্তানের মাকে সবসময় নিজের বুকে জড়িয়ে রাখবে সে। কলিং বেল দেওয়ার সাথে সাথেই জিংসু এসে দরজা খুলল। জাঙ্কুক ভ্রু কুঁচকে জিংসুর দিকে প্রথমে তাকালো, তারপর আশেপাশে ভালো করে দেখে বলল, কি ব্যাপার খালা, আমার মেয়েটা কোথায়? রোজ তো ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে চলে আসে এই সময় কলিং বেল বাজলেই। তাহলে আজ এলো না কেন? তুমি কি জানো না ওর আর আমার বউটার মুখ না দেখে বাসায় ঢুকতে ইচ্ছে করে না? ও আব্বাজান, তা তো বুঝি। কি কর্মকণ, আপনার ছোট মায়েরা কাইন্দা কাইন্দা অস্থির, তাই তো নতুন বউ তারে ঘরে লয়ে গেল। জাঙ্কুক এবার দ্রুত পায়ে নিজের রুমে গেল। রুমে ঢুকেই ওর চোখ আটকে গেল। তেকুকে ফিট করাচ্ছে। জাঙ্কুককে দেখে নিজেকে ঢেকে ফেলার ব্যর্থ চেষ্টা করছে। জাঙ্কুক বুঝতে পারছে যে একটু আনইজি ফিল করছে, কিন্তু তবুও বারবার যেন জাঙ্কুকের বেহা চোখটা এর দিকেই যাচ্ছে। বুঝি না এত লাজুকলতা কেন তুমি? বিয়ের এতটা দিন পরেও লজ্জা গেল না? দেখি মুখটা। না তেকুক আছে, আপনি লেবুর শরবতটা খেয়ে নিন। জাঙ্কুক মুচকি হাসলো। লেবুর শরবতটা খেতেই তেকুক মাথা তুলে তাকালো। মায়া মায়া চোখে জাঙ্কুকের দিকে তাকালো তেকুক। জাঙ্কুকের বুকটা ছাদ করে উঠল। ছোট্ট মেয়েটা কেঁদে কেঁদে চোখ জোড়া ফুলে ট্যাম্প করে ফেলেছে। সে কি, আমার মা কেঁদেছে কেন? কি হলো বলো? আচ্ছা তুমি ছাড়ো। তেকুক, বাবার কাছে আসো সোনা। বলো তো আম্মু, কেঁদেছে কেন তুমি? আম্মু বকা দিয়েছে? পাপ্পা, মা মারতে, আমাকে অনেক মারতে। মেরেছে কেন? মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুক তেকুকে কিছুক্ষণ চুমু দিয়ে খাটে শোয়ালো। ওদিকে নিজের শাড়ির আঁচল দুই হাতে নেপে যাচ্ছে। তেকুকে মেরেছে কেন তুমি? ও খায় না কিছু, কি করব? তাই বলে মারবে তুমি? মানে ও আসলে। বলো মানে কি? এভাবে তোতলাচ্ছ কেন? আসলে তেকুক না আপনার পাসপোর্টে আঁকাবুকি করে দিয়েছে। কি? জি। জাঙ্কুক এবার করুণ চোখে তেকুকের দিকে তাকালো। তেকুক গালে হাত দিয়ে শব্দ করে হাসছে। তেকুকের এই মন ভালানো হাসি যেন কয়েক সেকেন্ডের মাঝে জাঙ্কুকের মুখেও হাসি নিয়ে এলো। জাঙ্কুক উপর হয়ে তেকুকে আদর করতে লাগলো আর বলল, ইটস ওকে, আমি পাসপোর্ট আবার রিনিউ করে নেব। তাই বলে মারবে তুমি? আজ তোমার গভীর পানিশমেন্ট পেতে হবে বউ। কেউ বাঁচাবে তোমায়? কি? ম্যাডাম, ফার্দার আর আমার মেয়ের গায়ে যদি হাত দিয়েছ তাহলে 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 আর কি, আমার সামনে রোজ তেকুকে ফিট করাতে হবে। আমি তাকে দেখব আর পানিশমেন্ট দেওয়ার সময় তেকুকে সামনেই রাখবো। ছি, বেহায় লোক। তোমার প্রেমে। হ্যাঁ, কিছু বললেন? কই না তো। ঠিক আছে। বউ, কোথায় তুমি? বউ, বুকটা খালি যে, কাছে এসো। তেকুক কোথায় তুমি সোনা? ঘুম চোখে কথাটা বললো জাঙ্কুক, তবে কেউ আসতো না কাছে। ধরপড় করে এবার উঠে বসলো। জাঙ্কুক উঠতেই অবাক হলো, আশেপাশে কেউ নেই। কি ব্যাপার, তার বউ আর বাচ্চাটা কোথায় গেল? এখন যে তার এক মুহূর্ত চলে না তাদের ছাড়া। একটু আড়াল হলেই জাঙ্কুকের বুকটা কাঁপে। যদিও সে জানে যে তাকে ছেড়ে তার বউটা কোথাও যাবে না, তবুও তার মনে ভয় হয়। তাই তো রোজ অফিসে গিয়েও
ভিডিও কলে রাখে সারাটা দিন। তে কলে থেকেই বাসার সব কাজ করে আর তেকুকের পেছনে ছুটে বেড়ায়। জাংকুক কাজে ফাঁকেই এসব দেখে মুচকি হাসে। জাংকুক দৌড়ে নিচে এলো। বাসায় তো কাজের লোকেরা ছাড়া কেউই নেই। তে গেল কোথায়? দৌড়ে গেল ছাদে। না, সেখানেও নেই। নজর পড়লো বাগানে, শাড়ির আঁচলটা দেখা যাচ্ছে। এবার দৌড়ে নিচে এলো। তের শরীরের স্মেল পাচ্ছে জাংকুক। তার খুব শান্তি লাগলো। কিছুক্ষণের জন্য কতই না চিন্তায় পড়ে গেছিল সে। জাংকুক দেখলো তে তেকুকের পেছনে দৌড়ে বেড়াচ্ছে। এবার ওর কাছে এসে ঝাপটে জড়িয়ে ধরলো তেকে। এ কি করছেন? উঠে পড়েছেন? কোথায় গিয়েছিল তুমি তে এত সকাল সকাল? এই যে আপনার আদরের কন্যা খাবার খেতেই চাচ্ছে না, তাই তো তার পেছনে ছুটে বেড়াচ্ছি। তাই বলে আমাকে একা ফেলে এত দূর চলে আসতে হবে তে নিশ্চুপ। জাংকুকের এমন কাণ্ডে বারবার সে ভালোবাসার ছোঁয়া পায়। তের এখনো সেই দিনগুলো মনে পড়ে। জাংকুক সুস্থ হবার পর থেকে কতই না খেয়াল রেখেছে তের, কতই না যত্ন করেছে। ফেভিকলের মতো লেপটে থাকতো তের সাথে। আর ডেলিভারির সময় জাংকুক তো প্রায় পাগল হয়ে গেছিল। তের যদি কিছু হয় এই ভেবে। ওই দিন তার চোখের পানি আর লুকাতে পারেনি, হাউমাউ করে কেঁদেছিল। জাংকুক তেকে জড়িয়ে ধরে কেঁদেছিল। তারপরে তেকে সান্ত্বনা দিয়ে বলেছিল, কিছু হবে না তোমার তে, আমি তোমার পাশে আছি। তুমি একদম সুস্থ হয়ে যাবে আর সুস্থভাবে আমার সোনাকে নিয়ে বের হবে। জাংকুকের কথাগুলো তের বুকে এক সমুদ্র ভালোবাসা এনে দিয়েছিল ওই দিন। জাংকুকের বলতে হয় না যে তেকে সে কতটা ভালোবাসে। তার কর্মকাণ্ডে তে বুঝে ফেলে। তে কখনো কোথাও যাবে না তো আমায় ছেড়ে? না, কোথাও যাব না, কোথাও না। আপনি ছাড়া আমি নিঃস্ব। আপনার জন্য তেকুকে পেয়েছি, আপনার জন্য এই পরিবারের মানুষগুলোকে পেয়েছি, আপনার জন্যই সংসারটা পেয়েছি। এই সংসার ছেড়ে কোথায় যাব আমি? কোথাও গিয়ে কি থাকতে পারবো? আর আপনাকে ছেড়ে কিভাবে থাকবো আমি? আমি যে আপনাকে খুব ভালোবাসি। জাংকুক মুচকি এসে তের ঠোঁটে ছোট্ট চুমু খেলো। পাশে তেকুক হাসছে। তে একটা কথা বলি? বলুন। আমি তোমাকে কি আমাকে? কিছু না, বুঝেছি, বলতে হবে না। আমিও আপনাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। জাংকুক আবারও মুচকি হাসলো। এভাবেই তে তার না বলা কথাগুলো প্রত্যেকবারে বুঝে যায়। পাপা। হ্যাঁ সোনা। মাম্মামকে আদর করছো? তবে রে দুষ্টু, তোমার জন্য দেখছি তোমার খেলার সাথে কেউ আনতে পারবো না দেখো। তুমি একটু প্রাইভেসি দাও না। একটু প্রাইভেসি না দিলে কিভাবে পরের জন্য আসবে বলো তো? কি যে বলেন, দুইটা সন্তানের বাবা হতে যাচ্ছেন, আর কত? ওয়েট, হাসছো কেন? ওয়েট আ মিনিট। তে কি বললে তুমি? দুইটা মানে? ইউ মিন টু সে? কয় মাস তে? 2.5 মাস। জাংকুক খুশি ঠেলায় তের ঠোঁটে ঠোঁট মিলে দিল। ছাড়ুন তেকু। সরি। দাদু ভাই, তুমি আমার সাথে চলো। আজকে তোমার লিসা ফুপি, জিমিন ফুপি, রোজ ফুপি আর সব ফুপার আসবে। চলো আগায় নিতে যাব। মার বাবা থাকুক এখানে। ওকে দাদুন, চলো। নামজন হুট করে এসেই এভাবে তেকুকে নিয়ে চলে গেল। তে লজ্জায় মাথা নিচু করে আছে। জাংকুকের কাহিনী দেখে হাসছে। এবার তো করতেই পারি। একটু রুমে চলো তো বউ, শরীরটা বড্ড ম্যাচ করছে। ধর, এখন না, রান্না বসাবো, সবাই তো আসছে। পরে না হয় আমি রান্নায় হেল্প করব। এখন বউকে আদর করতে ইচ্ছে করছে, আদর করতে দাও তো, চলো। বলে জাংকুক তেকে কোলে উঠিয়ে রুমের দিকে আগালো। তে মুচকি হেসে জাংকুকের বুকে মুখ লুকালো। তে আজ পরিপূর্ণ। সংসার, স্বামী, সন্তান আর পরিবারের মানুষগুলো তের জন্য ভালোবাসার সাগর। তের একটাই কামনা, এই মানুষটার সাথে যেন তার শেষ নিঃশ্বাস চলে।